আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর শুধু দেশের নয়, সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি ও বামপন্থী জোটের 4টি দল। সংশোধিত চূড়ান্ত সনদে স্বাধীনতার ঘোষণাপত্র থাকায় পরে সই করবে গণফোরাম। আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড় অনিশ্চিত, এখনই না পেলেও চলবে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং মানিকগঞ্জের সিংগাইরে শতবিঘা জমিতে কৃষি উদ্যোক্তার উচ্চমূল্যের শাকসবজি চাষ, কৃষিতে বড় বিনিয়োগে প্রয়োজন নিশ্চয়তা মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই জাতীয় সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপির কোনো প্রতিনিধি অনুষ্ঠানে ছিলেন না। ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই সনদ শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন এলাকায় শুক্রবার দুপুর থেকেই কখনো তীব্র, কখনো ঝিরঝিরি বৃষ্টি। এর মধ্যেই আসতে থাকেন উপদেষ্টা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা। ছিলেন সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা। বিকেল 4:30টার দিকে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেল 4:37 জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বিকেল 5টায় জুলাই জাতীয় সনদে সই করেন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের সদস্যরাও সনদে সই করেছেন। অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি যোগ দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, এই সনদ সারা পৃথিবীর কাছে উদাহরণ হয়ে থাকবে। অবস্থা দেখে মনে হচ্ছিল বেশি দুর্গতি অগ্রসর হবে না, কয়েকটি বিষয় একমত হয়ে বোধহয় সমাপ্ত হবে। কিন্তু ক্রমে ক্রমে যত জটিল বিষয় হোক না কেন, ঐক্যমতে এসছেন। আজকে আমরা একটা দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কি বললো, আমরা কি চাই, তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা নির্বাচনের কথা বলেছি। এই সুর, যে সুর আজকে আমরা এখানে বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ঐক্যের সুর, ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাবো। এত কিছু করে লাভটা কি হলো? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন। পরবর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। রাজনীতিতে নানা পথ থাকবে, থাকবে মতের পার্থক্য,
কিন্তু দেশের স্বার্থে সবাই এক থাকবে। মঞ্চ থেকে এমন মন্তব্য করে বক্তারা বলেছেন, দেশের স্বার্থে সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে সেই চেষ্টাই করা হয়েছে এই জুলাই সনদে, যেটি সময়ে সময়ে প্রয়োজনে কখনো কখনো পরিবর্তন হয়। ঢাকার জাতীয় সংসদ ভবন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল। 25টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হল জুলাই জাতীয় সনদ 2025। বিএনপি, জামায়াত ইসলামী সহ 24টি দল সনদে সই করেছে। গণফোরাম উপস্থিত থাকলেও সনদে সই করেননি। তবে সংশোধিত চূড়ান্ত সনদে স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করায় গণফোরাম পরে সনদে সইয়ের কথা জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বামপন্থী জোটের 4টি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি। অবশ্য বিএনপি সাংবিধানিক সীমারেখায় থেকে ভারসাম্য রক্ষা করে দেশকে কার্যকর রাষ্ট্র করায় আশাবাদী। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। দুপুরের দিকে জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি ও নানান দাবি দেওয়ায় অনুষ্ঠান স্থলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এই 3 ইগোর কারণেই এখন এই জটিলতাগুলো বারবার হচ্ছে আর কি। এটার বিরোধিতা এরকম লাস্ট মোমেন্টে যারা জোরদারভাবে করছেন, তারা কিছুদিন আমার কাছে মনে হয় যে দেশকে নিয়ে তারা একটা ষড়যন্ত্র করার চেষ্টায় হয়তো লিপ্ত আছেন। পরে জুলাই যোদ্ধাদের দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার 5ম দফায় সংশোধন করে কমিশন। এই অঙ্গীকারনামার 7টি দফার মধ্যে এই জুলাই যোদ্ধা কর্তৃক উপস্থাপিত 3টি দাবিকে নতুন করে ইনকর্পোরেট করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা অংশ নেন। সবার মতামত নিয়ে সনদ তৈরি করা হচ্ছে। এখন কেউ একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে যাতে নির্বাচন না হয়। জুলাই সনদের আইনি ভিত্তির চূড়ান্ত রূপরেখা না দেওয়ায় পূর্ব ঘোষণা মতো জাতীয় নাগরিক পার্টি, এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি। জাতীয় জুলাই সনদ প্রণয়নে যে ধারাবাহিক কার্যক্রম এবং একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান। জুলাই সনদে মুক্তিযুদ্ধের 4 মূলনীতি বহাল রেখে নতুন 3টি সংযুক্ত করা এবং স্বাধীনতার ঘোষণা ও ইস্তেহার বহাল রাখার দাবিতে বাম জোটের 4টি দল অংশ নেয়নি। যদিও পরে সংশোধিত চূড়ান্ত জুলাই সনদে বলা হয়েছে সংবিধানের 150-এর 2 সংশোধন করা হবে। এতে সংশোধিত সনদে শুধুমাত্র 1971-এর 10 এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজিত হবে। এরপর গণফোরাম সনদে সই করার ঘোষণা দেয়। 1971কে ধরে রাখতে হলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা আমাদের সংবিধানে সন্নিবেশিত থাকতে হবে। বিএনপির দাবির মুখে সংস্কার প্রস্তাবের 84টির মধ্যে 50টির বেশি নোট অব ডিসেন্ট আলাদা ও স্পষ্ট করে উল্লেখ করা হয় সংশোধিত জুলাই সনদে। নোট অব ডিসেন্টগুলো রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে রাখা এবং ক্ষমতায় গেলে তারা বাস্তবায়ন করবে বলেও উল্লেখ রয়েছে সনদে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। ঋণ ছাড়া নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে চায় আইএমএফ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তরে কর্তাদের সঙ্গে বৈঠকে এমন ধারণায় দেওয়া হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর অবশ্য বলেছেন, এখনই ঋণের কিস্তি না পেলেও চলবে। রিজভি নাওজের রিপোর্ট। বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। 2023 সালের জানুয়ারিতে নেওয়া $4.7 বিলিয়ন সঙ্গে পরে যুক্ত হওয়া 80 কোটি, সব মিলে $5.5 বিলিয়ন ঋণের পরবর্তী কিস্তি নিয়ে কথা হয়েছে। তবে স্বস্তির খবর মেলে নাই। টানাপোড়েন অবশ্যই আছে, সেটা হচ্ছে যে ইলেকশন সাইকেল ভার্সেস পলিসি সাইকেল, এখানে দুটোর একটা অনেক সময় একটু সংঘর্ষই হয়ে যায় অনেক ক্ষেত্রে। তো এখন যেটা হয়েছে যে ইস্যুটা আসছে, আমরা বলছি যে ইলেকশন সাইকেল যাই হোক না কেন, আমাদের যদি পলিসি রিকোয়ারমেন্ট যদি আমরা মিট করে থাকি তাহলে আমাদের রিভিউটা কমপ্লিট হওয়া দরকার। রাইট। এবং এক্ষেত্রে আবার তাদের মতামত হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসবে, তাদের কি মতামত থাকবে, উই ওয়ান্ট টু অ্যাসিওর অফ দেয়ার কমিটমেন্ট, সেটাও আন্ডারস্ট্যান্ডেবল। তো আমরা এই অবস্থা থেকে আছি বর্তমানে। আইএমএফ যদি ঋণ ছাড় না করে তবে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্য উন্নয়ন সহযোগীদের সিদ্ধান্ত গ্রহণে। সময় তো আইএমএফ প্রোগ্রামে থাকতে হবে, এখন তো কোনো দাসখত দিয়ে তো আমরা আসিনি, তাই না? আমরা আমাদের ইকোনমিক পজিশন তো চেঞ্জ হয়ে গেছে। আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আইএমএফ টাকা দরকার না, আমাকে যদি বলে আমি বলবো যে না, টাকার দরকার
আমাদের হয়তো পলিসি সাপোর্টের দরকার আছে, আমাদের হয়তো কিছু কিছু জায়গায় তার একটা পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে সহায়তা করতে পারে। কিন্তু টাকা হলে ভালো, ক্ষতি নেই, কিন্তু টাকা যে আমাদের থাকতেই হবে, দিতে সার করাতেই হবে, এই বাধ্যবাধকতাটা আমরা অনুভব করি না। $5.5 বিলিয়ন ঋণের মধ্যে $3.6 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। এবার বাংলাদেশের জন্য সমাপনীটা ততটা সুখকর নাও হতে পারে, কারণ IMF ঋণের পরবর্তী কিস্তি ছাড় করবে কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও IMF এর এই অর্থ বাংলাদেশের জন্য একেবারে অপরিহার্য নয়, কিন্তু অন্য উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থাগুলো IMF এর এই সিগন্যালটি কিভাবে নিবে সেটি একটি বড় প্রশ্ন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। আব্দুর রউফ মজনু নামের এক উদ্যোক্তা মানিকগঞ্জের সিংগাইরে প্রায় 100 বিঘা জমিতে বিনিয়োগ করেছেন উচ্চমূল্যের শাকসবজি উৎপাদনে। সুপরিকল্পনা, সাহসের পরিশ্রমে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে। তবে জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় তিনি মনে করছেন কৃষিতে বড় বিনিয়োগের প্রয়োজন, বিনিয়োগ নিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ধলেশ্বরী নদীর তীরে 100 বিঘা জমিতে আব্দুর রউফ মঞ্জুর কৃষি আয়োজন যেন এক সাহসী দৃষ্টান্ত। খোলা মাঠে বড় বিনিয়োগে দেশি বিদেশি নানা জাতের সবজি চাষ করে গড়ে তুলেছেন সফল এক কৃষি উদ্যোগ। আমার শুরুটা হলো 5 বিঘা দিয়ে, আর এখন সেটা 100-র মতো। মানে চাইনিজ সবজি আছে, ছোট পেঁয়াজের চারা ফলাইছি, তারপরে আছে আবার চাইনিজ, তার চেয়ে বড় সাইডে আছে পেঁয়াজ, তারপরে আছে হলো সুইটকর্ন। এটা সুইটকর্ন, জি। এই যে বিট দেখা যায়, লাইন করে লাগানো আছে, দুইটা একটা। কিন্তু এই সফলের পেছনে আছে ঝুঁকি আর অনিশ্চয়তা। জলবায়ু পরিবর্তনের কারণে কখনো খরা, কখনো টানা বৃষ্টিতে নষ্ট হয় বীজতলা আর ফসল। এই জমিতে দেখেন সার দিছি, চাষ দিছি, এই যে বৃষ্টি এসে সব শেষ করে দিয়ে গেছে। অনেক বারবার এরকম হয়, দেখি যে 78%, 75%, 76% এরকম পার্সেন্ট দেখায় যায় বৃষ্টি আসার সম্ভাবনা, কিন্তু ওই দিন কোনো বৃষ্টি আসে নাই। আগের বারে বীজ দিছিলাম, একদম গজায় নেই। যেখানে জার্মিশন 85% লেখা, সেখানে জার্মিশন হয়েছে আমার মনে হয় 15%, বাকিগুলো সব মার। একটা বন্যা হয়েছিল, বড় বন্যা, এই যেখানে দাঁড়ায় রয়েছে এখানে অনেক পানি ছিল, এখানে হাত উঁচা পানি ছিল, এখানে পরে আমার মাথা, আমি এখানে ডুবে যেতাম। সাঁতার দিয়ে ওখানে যাইয়া কিছুক্ষণ জিরাইতাম, আবার ওখান থেকে ওখানে যেতাম, এরকম মনে বোঝার জন্য যাই দেখতাম কি আছে। আবার মাঝে মধ্যে ডুব দিয়ে দেখতাম সবজির কি পরিস্থিতি। আরেকদিকে সব কিছুর খরচ আর বেশি, আবার যেই সময় ফসলটা উৎপাদন হয়ে উঠে বেচার যোগ্য হয় সেই সময় বাজারে দাম কম। বিনিয়োগ নিশ্চয়তা না পেলে একসময় কমে আসবে কৃষি উৎপাদন, যার প্রভাব পড়বে রাষ্ট্রের খাদ্য নিরাপত্তায়। এদেশের কৃষক বরাবরই একা, কখনো ছিল না পাশে কেউ, এখনও নেই। ভাগ্যকে মূলধন করে ফসল বনে যদি ভাগ্য ভালো হয় গজায়, নতুবা পানির নিচে কিংবা খরতাপে পুড়ে ছারখার। অথচ এই কৃষির প্রতি যদি যত্নশীল হতো সবাই, তাহলে কৃষি অর্থনীতি দিয়ে এই বাংলাদেশের ভাগ্যের আরও পরিবর্তন হতে পারত, কৃষক আরও উন্নত হতে পারত, বলবান হতে পারত। মানিকগঞ্জের সিংগাইর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দর্শকরা এবার বড় পর্দায় উপভোগ করছেন ইমপ্রেস ফিল্মের ছবি 7 ভাই চম্পা। রূপকথার গল্পকে সিনেমার পর্দায় দর্শকরা সাদরে গ্রহণ করবেন বলে মনে করেন ছবির কলা কুশলীরা। মিথিলা নাজনীনের রিপোর্ট। বাংলা সাহিত্যের অমর লোকগাথার অবিস্মরণীয় কাহিনী নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা 7 ভাই চম্পা এখন বঙ্গের দখলে। বড় বাজেটের কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বড় পর্দায় দর্শকরা এই সিনেমাটি উপভোগ করবেন বলে আশা করছেন ছবির সাথে সংশ্লিষ্টরা। আমি বলবো যে 7 ভাই চম্পা একটা আলাদা ধরনের ছবি। এই ধরনের ছবি আমাদের এখানে অনেক দিন ধরেই হয় না। আমরা চেষ্টা করেছি ওই সময়টাকে ধারণ করতে এবং ওই লুকটাকে নিয়ে আসতে। এটা বলতে পারি যে মানুষ যখন এই ছবিটা দেখবে সে একটা ফ্যান্টাসির জগতে চলে যাবে। এইটা যারাই দেখবে তারাই মানে একটা নস্টালজিক ভাইব পাবে বা তাদের ছোটবেলায় ফিরে যাবে। টিমের একজন অংশীদার হিসেবে আমি নিজেও মানে দারুণভাবে উচ্ছ্বসিত, কারণ বড় পর্দায় একটা কাজকে দেখার আকাঙ্ক্ষা প্রতিটা শিল্পীরই থাকে। বহুল প্রচলিত 7 ভাই চম্পা, জাগরে জাগরে আমাদের দেশের দিকে তাকালে আমাদের কিন্তু পোশাকি চলচ্চিত্র বলতে একেবারেই নেই। তো সেই জায়গা থেকে কিন্তু 7 ভাই চম্পা কিন্তু একটা দারুণ উদাহরণ হতে পারে। আমাদের ফিজিক্যাল ট্রেনিং, সোর্ড ফাইটিং, হর্স রাইডিং, বিভিন্ন আলাদা আলাদা জোনে আমাদেরকে গ্রুম করা হয়। এটার যে আয়োজন, এই আয়োজনটাই এত বড় যে এটাতে কাজ করতে খুব ভালো লেগেছে। এই জার্নিটা আমাদের সমগ্র বাঙালির একটা পুরনো গল্প,
অনেক পরিচিত গল্প। ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমাটির আবেদন প্রত্যেক প্রজন্মকে ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন দর্শকরা। বড়দের কাছ থেকে শুনতাম সাত ভাই চম্পার গল্প, আজকে বড় পর্দার সামনাসামনি দেখছি, আমার খুবই ভালো লাগছে। কস্টিউম অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল। আমাদের দেশে আসলে রূপকথা নিয়ে কাজ খুবই কম হয়েছে, যার মধ্যে যতটুকু হয়েছে এইটা একেবারে অন্যতম। শুক্রবার থেকে সিনেমাটি চলছে বসুন্ধরা সিটি ও সনি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সহ ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ড্রোন তৈরিতে সহায়তার কথা জানিয়েছে ইউক্রেন। এ সময় জেলেনস্কি গাজার যুদ্ধবিরতি চুক্তির জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে ইউক্রেন চলমান যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়া বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে এবং এর পরিণতি ভালো নাও হতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের এই অস্ত্রের প্রয়োজন হতে পারে। তাই এই ক্ষেপণাস্ত্র দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি হোয়াইট হাউস। তবে এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তিনি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে পারেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প তার সিদ্ধান্ত বদলান। একই ফোনালাপে ট্রাম্প ও পুতিন হাঙ্গেরিতে মুখোমুখি বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন। গাজায় সম্পূর্ণরূপে যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলো আহ্বান জানিয়েছেন, কেননা গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। স্থানীয়রা জানান, গাজার জেইতুন এলাকায় একই পরিবারের 11 জনকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া চুক্তিটি স্থায়ী শান্তির পথ তৈরি করবে। সে লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে। চুক্তি অনুযায়ী হামাস এক ইসরায়েলি বন্দীর মরদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দিয়েছে। এদিকে গাজার ধ্বংসস্তূপে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন সিভিল ডিফেন্স কর্মীরা। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ইসরায়েলের টানা হামলার পর এখনও প্রায় 10,000 ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে নিটোল চাচার কৃষি সংবাদ। নরসিংদীর রায়পুরের রেললাইনের পাশে পতিত জমিতে নানা রকম সবজির আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন শতাধিক কৃষক। রেললাইনের পাশে পতিত 70% জমিতে এমন সবজি চাষের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন। ব্যতিক্রমী উদ্যোগে খুশি কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে যশোরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বাংলা লিংকের সহায়তায় ঐতিহ্যবাহী সরকারি বালিকা বিদ্যালয়ে বিতরণ করা হয় ফলদ, বনজ ঔষধি সহ দেশীয় গাছের চারা। পরিবেশ রক্ষার এই অভিযাত্রায় যুক্ত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিশিষ্টজনেরা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষর শুধু দেশের নয়, সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি ও বামপন্থী জোটের 4টি দল। সংশোধিত চূড়ান্ত সনদে স্বাধীনতার ঘোষণাপত্র থাকায় পরে সই করবে গণফোরাম। আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়া অনিশ্চিত, এখনই না পেলেও চলবে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং মানিকগঞ্জের সিংগাইরে শতবিঘা জমিতে কৃষি উদ্যোক্তার উচ্চমূল্যের শাকসবজি চাষ, কৃষিতে বড় বিনিয়োগের প্রয়োজন নিশ্চয়তা মন্তব্য।